কি কি দেখছেন? আমি আর কি বলবো, আইকু কোম্পানি নিজেই দাবি করে বসেছে, বলছে 2026 সালের আসল ফ্ল্যাগশিপ কিলার নাকি এই ফোনটা আইকু 15R। সত্যি বলছে নাকি আবারও মার্কেটিং? ওকে, আজকে তাহলে একটা ভিডিও বানিয়েই ফেলি, সবকিছু পরিষ্কার হয়ে যাবে। বলেন কি? আর প্রতিটা ভিডিওতে দেখুন এই লাইক আর সাবস্ক্রাইব করার কথা বলতে নিজেরই একটা কেমন লজ্জা লাগে, তাই আমি বলিনি, আজকে কিচ্ছু বলিনি। চল ঝুটা। দেখুন, এখন স্মার্টফোন মার্কেটে একটা বিশাল বড় সমস্যা হয়েছে, দাম বাড়ছে, যার ফলে ফ্ল্যাগশিপ কিলার ফোন মানে ফ্ল্যাগশিপের দামে বিক্রি হচ্ছে, মানে 70-80 হাজার টাকায়, 70-80 হাজার রুপি বলছি। আর মিড রেঞ্জের ফোন মানেই সেখানে কিছু না কিছু একটা কম্প্রোমাইজ তো থাকবেই। কিন্তু আইকু এই ফোনটার বেলা দাবি করছে এখানে নাকি ফ্ল্যাগশিপ পাওয়ার আছে, পারফেক্ট সাইজ আছে এবং তার সাথে সাথে রিজনেবল প্রাইস আছে, পকেটে ফুটো হবে না। এসব কি কথাবার্তা, শুনলে কেমন মনে হয় না? অল ইজ ওয়েল, অল ইজ ওয়েল, অল ইজ ওয়েল, অল ইজ ওয়েল। মনে একটু শান্তির জন্য না বক্সটা দেখি কি আছে। দেখুন, আইকু আগের মতোই প্রিমিয়াম প্যাকেজিং করেছে। বক্স খুলতেই সামনে ফোনটা, ডিজাইন একদম ক্লিন এবং প্রিমিয়াম লাগছে। বক্সের ভিতরে আমরা 100 ওয়াটের ফাস্ট চার্জার পাচ্ছি, টাইপ সি কেবল পাচ্ছি, প্রিমিয়াম কেস পাচ্ছি, সিম ইজেক্টর পিন, হ্যাঁ সেটাও দিয়ে দিয়েছে, এবং তারপর কিছু ডকুমেন্টেশনও আছে। দেখুন, এরকম আনবক্সিং করলে না আমার মাঝে মাঝে ভয় লাগে, মনে হয় এই সেগমেন্টেও কিছুদিন বাদে না চার্জার সরিয়ে নেয়। যাক, এবার ডিজাইন নিয়ে কথা বলি। এটা সব থেকে বড় ব্যাপার যেটা মানে আমার হাতে নিয়ে যেটা মনে হয়েছে সেটা হচ্ছে এর পারফেক্ট সাইজ। আজকাল তাল গাছের মতো লম্বা লম্বা বড় বড় ফোন আসছে, এই ফোনটা সেখানে স্ক্রিন সাইজ 6.59 ইঞ্চি, না খুব ছোট না আবার খুব বড়ও তো না, এবং এই ফোনের বডিও একদম স্লিম, 7.9 মিলিমিটার। দেখুন, ফোনের ডিজাইনটা কিন্তু বক্সি টাইপের, যার ফলে না এই যে এত পাতলা, এই ব্যাপারটা আপনি খালি চোখে চট করে ধরতে পারবেন না। আর এই পাতলা ফোন মানে ব্যাটারি নিয়ে তো একটু ভয় লাগবেই, ব্যাটারির কথায় আসছি, চমক আছে। এবং এই মিডল ফ্রেমটা কিন্তু মেটালের, ব্যাক প্যানেলটা গ্লাসের, মানে প্রিমিয়াম ফিল বলতে যেগুলো থাকার কথা ফ্ল্যাগশিপ লেভেলের। দুটো কালার আছে, ডার্ক নাইট আর এই চমৎকার সুন্দর ডিজাইনের কালারটা, এটা হলো ট্রিম সিলভার। তো সরাসরি ডিসপ্লের কথাই চলে আসি, কারণ আইকু এখানে অনেক বড় একটা আপগ্রেডেশন দিয়েছে। 1.5K অ্যামোলেড ডিসপ্লে, হ্যাঁ আছে, ফ্ল্যাট ডিসপ্লে, ওই কার্ভ ডিসপ্লে ঝঞ্ঝাট নেই। নেটফ্লিক্স, অ্যামাজন প্রাইম, এইচডিআর এ চলে, এইচডিআর 10+ এর সাপোর্টও রয়েছে ডিসপ্লেতে। ব্রাইটনেস 5000 নিটস পিক ব্রাইটনেস, তবে এইচবিএম মানে যেটা আসল কাজের জিনিস সেটা কিন্তু 1800 নিটস, এবং সেটা যথেষ্ট ভালো। আর এত ব্রাইট ডিসপ্লে হলেই মনে হয় যে চোখ তো খারাপ হয়ে যাবে, কিন্তু এখানে আই কেয়ার ফিচার রয়েছে। পিডব্লিউএম ডিবিং আছে 4320 হার্টজ, সোজা কথায় লং টাইম ইউজ করলে চোখের উপর চাপ পড়বে না। সফট সেন্সেশন গ্লাসের প্রোটেকশন আছে, ডিউরেবিলিটি যথেষ্ট ভালো, এবং স্ক্রিন টু বডি রেশিও দেখুন, মানে বেজেল দেখতে বলছি যেটা দেখা যাচ্ছে না, এত পাতলা বেজেল, যার ফলে স্ক্রিন টু বডি রেশিও 95%। এবং হ্যাঁ, সব থেকে হাইলাইটেড যে ব্যাপারটা, 144 হার্টজের রিফ্রেশ রেট আছে এই ডিসপ্লেটাতে। এবার কেন 144 হার্টজ, এবার পরের কথাটা শুনুন, নিজেই বুঝে যাবেন। দেখুন, এই ফোনে 3 ন্যানোমিটারের প্রসেসর আছে। 3 ন্যানোমিটারের প্রসেসর মানে কোন প্রসেসর হতে পারে? কোয়ালকমের প্রসেসর। দেখি কে কে বলতে পারেন। ইয়েস, টেকসাইগাই চ্যানেলের দর্শকরা, নিয়মিত দর্শকরা অবশ্যই এটা বলতে পারবেন। কোয়ালকম স্ন্যাপড্রাগন 8 Gen 5, এবং এই প্রসেসর দিয়ে এই ফোনটা নাকি এই সেগমেন্টের ফাস্টেস্ট ফোন আইকু দাবি করছে, কারণ AnTuTu স্কোর 3 মিলিয়নের উপরে। আমরা চালিয়ে দেখলাম, হেভি গেমিং, মাল্টিটাস্কিং একদম স্মুথ। আর সেটা হবে না কেন? LPDDR5X আলট্রা র্যাম রয়েছে, তার সাথে সাথে একদম সেরা স্টোরেজ UFS 4.1। আমরা গেম প্লে করে দেখলাম, ভিডিও এডিটিং করে দেখলাম, হেভি অ্যাপস দিয়ে এর উপর রীতিমতো চাপাচাপি করলাম। গেম তো স্মুথ চললোই, কোনো ল্যাগ নেই, ফ্রেম ড্রপ নেই, মাখনের মতো। বাদ বাকি এত প্রেসার পড়ার পরও ফোনটা কিন্তু বেশ ভালোভাবেই কাজ করেছে। আসলে রহস্যটা কি জানেন? আইকু এখানে একটা সুপার কম্পিউটিং Q2 চিপ দিয়েছে, যার ফলে BGMI 144 FPS এ স্টেবল পাওয়া যাচ্ছে। আর দেখুন, আইকুর ফোন মানে গেমারদের জন্য একটা এক্সট্রা কিছু তো দেওয়া হবেই। এই ফোনে রয়েছে ইনস্ট্যান্ট টাচ রেসপন্স, স্টেবল ফ্রেম রেটের কথা তো বললামই, তার সাথে সাথে লো ল্যাটেন্সিও আছে, এমনকি লাইভ স্ট্রিমিং এর সময়ও ল্যাগ প্রায় নেই। এবং ফোনটা খুব বড় না হলে কি হবে, কুলিং সিস্টেম বেশ বড়। এর মধ্যে কিন্তু 6.5K আইসকোর VC কুলিং সিস্টেম আছে। আর টেম্পারেচার কন্ট্রোল থাকলে কি হয়, লং সেশনেও পারফরমেন্স খুব বেশি ড্রপ করে না। মানে এই 12 হাত কাকুরের 13 হাত বিচি শুনেছিলেন না, সেরকম ব্যাপার আর কি। এবং দাঁড়ান, প্রসেসর ছাড়া এক্সট্রা আরেকটা চিপ শুনে আপনার মাথাটা ঘুরে যাচ্ছে তো, তাহলে আরেকটু ঘুরিয়ে দেওয়ার জন্য বলি, এখানে একটা থার্ড চিপও আছে, নেটওয়ার্ক এনহ্যান্সমেন্ট চিপ। মানে যেখানে নেটওয়ার্ক ভালো ধরবে না, যেখানে বারবার ফ্ল্যাকচুয়েট করবে, সেই জায়গায় যাতে স্টেবল নেটওয়ার্ক পাওয়া যায়, তার জন্য একটা ডেডিকেটেড আবার চিপ। এবার এইসব কথা শুনে এতক্ষণে নিশ্চয়ই ব্যাটারি নিয়ে টেনশন হচ্ছে। দেখুন, বুঝতে তো পেরে গেছেন, গেমিং এর দিকে ফোকাস করা হয়েছে, তার মানে বাইপাস চার্জিং তো অবশ্যই আছে। কিন্তু তার থেকেও বড় সারপ্রাইজ আছে ব্যাটারির ক্ষেত্রে। এইটুকু ফোন, এত পাতলা ফোন, কত ব্যাটারি থাকতে পারে? 6000, 6500, 7000,
7,500। এই ফোনে 7,600 mAh ব্যাটারি আছে। হ্যাঁ ঠিকই শুনেছেন, 7600। একদিনের কথা তো ছেড়েই দিন, দুদিন অনায়াসে ব্যবহার করা যাচ্ছে। 8 ঘন্টা গেমিং, ভিডিও প্লেব্যাক 40 ঘন্টা। আইকু দাবি করছে, আমরা অতটাও চেষ্টা করে দেখিনি, কারণ এখানে 100 ওয়াটের একটা ফাস্ট চার্জিং রয়েছে। একটু ব্যাটারি চার্জ কমে গেলে টুক করে চার্জ দিয়ে নিচ্ছি আমরা। 33 মিনিটে 50% চার্জ। কিন্তু যারা ক্যামেরা প্রেমী তারা নিশ্চয়ই এতক্ষণ একটু ভয় পেয়ে গেছেন যে ক্যামেরার কি হলো। দেখুন, আইকু কিন্তু ক্যামেরার দিকেও নজর দেয়। আরে ভিভোরই তো ব্র্যান্ড একটা। এখানে প্রাইমারি সেন্সর রয়েছে 50 মেগাপিক্সেলের ওআইএস সহ। সোনি LYT 700V সেন্সর, ডে লাইটে বেশ শার্প ছবি তোলা যাচ্ছে। এমনি নর্মালি এই ক্যামেরা দিয়ে যখন 2x জুমে আমরা ছবি তুলছি তখনও ভালো ছবি আসছে। এটাকে লসলেস জুম বলে। তবে হ্যাঁ, এখানে কিন্তু কোনো টেলিফোটো জুম লেন্স নেই, সেটা মাথায় রাখতে হবে। আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা আছে, তবে সেটাও 8 মেগাপিক্সেলের। 12 বা 16 হলে ভালো হতো। পোর্ট্রেটে স্কিন টোন কিন্তু বেশ ন্যাচারালি আছে। কালার সায়েন্স যথেষ্ট ব্যালেন্স। নাইট মোডে হাইলাইট কন্ট্রোল কিন্তু বেশ ভালো করেছে। আর এখানে যে সুপার নাইট মোড আছে সেটা দিয়ে একদম লো লাইটেও কিন্তু বেশ ব্রাইট ছবি পাওয়া যায়। আর ফ্রন্ট ক্যামেরা যেটা আছে সেটা 32 মেগাপিক্সেলের। সব থেকে ইন্টারেস্টিং যেটা, ফ্রন্ট আর রেয়ার দুটো ক্যামেরা দিয়েই কিন্তু 4K 60 FPS এ ভিডিও রেকর্ড করা যায়। এটা যারা ভিডিও বানান, কন্টেন্ট ক্রিয়েট করেন তাদের জন্য খুবই কাজের একটা জিনিস। এবার এক কথা যদি বলি ছবি কেমন, আইকুর ফোন মানে ভিভোর ফ্ল্যাগশিপ ক্যামেরা অ্যালগোরিদম ব্যবহার করে, সেখানে কতটা ভালো কিরকম ছবি আসতে পারে আপনারা পরিষ্কার বুঝে যাবেন। আর আজকাল ক্যামেরার কথা আসলে তার সাথে সাথে এআই এর কথা একটু বলতেই হয়। যেমন এখানে এআই ম্যাজিক মুভ ফিচারটা আছে। ছবি তোলার পর রিফ্লেকশন ইরেজ করার জন্য রিফ্লেকশন ইরেজার, ইমেজ বাড়ানোর জন্য ইমেজ এক্সপ্যান্ডার, ইমেজ কাট আউট, এইসব যে ফিচারগুলো এগুলো কন্টেন্ট ক্রিয়েটারদের জন্য খুবই ইউজফুল। তবে দেখুন, এটা তো বেসিক্যালি একটা ফোনই, আপনাকে বিভিন্ন কানেক্টিভিটির দিকটাও তো খেয়াল রাখতে হবে। না মানে আপনাকে রাখতে হবে না, আপনার হয়ে আইকিউই রেখেছে। তারা এখানে ওয়াইফাই 7 দিয়েছে, ব্লুটুথ 5 নয়, একবারে ব্লুটুথ 6 দিয়ে দিয়েছে। এনএফসি, আইআর ব্লাস্টার, কি চান, এইটুকু ফোনের মধ্যে সব ধরিয়ে দিয়েছে। এবং সাথে IP68, 69 রেটিং। এখানে ডুয়াল স্টুডিও স্পিকার আছে। ভিডিও বা মিউজিক এক্সপিরিয়েন্স কিন্তু ইমার্সিভ। মানে ফ্ল্যাগশিপ কিলার বলতে গেলে প্রথমে তো ফ্ল্যাগশিপ কথাটা বলতে হয়, তো ফ্ল্যাগশিপ লেভেলের জিনিসপত্রগুলো আছে। এমনকি এই দেখুন না, ফিঙ্গারপ্রিন্ট সেন্সার, সেটা পর্যন্ত আলট্রাসনিক, বেশ ফাস্ট কাজ করছে, ভেজা হাতেও কাজ করছে। কিন্তু এই সব কিছু মাটি হয়ে যেত যদি আইকু তাদের এই ফোনটাতে অরিজিন ওএস না দিত। এখানে আউট অফ দ্য বক্স আমরা অরিজিন ওএস 6 পাচ্ছি, যেটা এখন বেশ ভালো একটা ইউআই, অনেক পরিষ্কার পরিচ্ছন্ন। আইকু বলছে 4 বছরের অ্যান্ড্রয়েড আপডেট, 6 বছরের অ্যান্ড্রয়েড সিকিউরিটি আপডেট দেবে। আচ্ছা, এই ফোনের সফটওয়্যারের দিক দিয়ে একটা বিশেষ জিনিস আছে, এআই গেমিং সিগন্যাল ইঞ্জিন। মানে ওয়াইফাই সিগন্যাল যদি উইক হয় তাহলেও গেম প্লে স্টেবল থাকে, ল্যাগ কম হয়। রিমোট এরিয়া, লো নেটওয়ার্ক, এইসব জায়গায় এটা কিন্তু কাজে লাগে। এছাড়া এআই প্রোডাক্টিভিটির যেসব ফিচার আছে, যেমন নোটস এআই, ক্যাপশন, ট্রান্সলেশন, সামারাইজেশন, এগুলো সব কিন্তু অফিস ইউজারদের জন্য খুব ইউজফুল। অফিস কিট ছাড়াও মিরর স্মার্টফোন, ম্যাকের সাথে কানেক্টিভিটি, ওয়্যারলেস ফাইল ট্রান্সফার করার যে ফিচারটা সেটা দিয়েছে আইকু এখানে। রিমোটলি ল্যাপটপকে অ্যাক্সেস করতে চাইলে সেটাও এটা দিয়ে করা যাচ্ছে। আর এত কিছুর পর যেটা খুব সহজেই করা যায়, প্রি বুকিং 24 তারিখ থেকে শুরু হচ্ছে। সেল কিন্তু স্টার্ট হবে সেই 3 মার্চ থেকে। ওহো, এটা দাম কি সেটাই তো বলা হয়নি। আমার ধারণা 40 থেকে 45 হাজার টাকার মধ্যে এটার দাম হতে পারে। যদি সেটা হয় তাহলে এই ফোনটা কেমন হবে কমেন্টে লিখে জানাবেন। আপনারা তো এতক্ষণে দাম জেনে গেছেন, সেটাও কমেন্টে লিখে জানাবেন। এবার আমি বলবো, যারা ফ্ল্যাগশিপ পারফরমেন্স চাইছে কোনো একটা ফোন থেকে, বিশাল বড় ব্যাটারির ফোন অথচ পারফেক্ট সাইজের ফোন, আবার সেই ফোনটাতে প্রিমিয়াম ডিজাইন আছে, অনেকদিন ধরে সফটওয়্যার আপডেটও পাওয়া যাবে, এই সব মিলিয়ে যারা একটা ফোন খুঁজছেন তাদের জন্য এই ফোনটা কিন্তু একটা ভালো চয়েস হতে পারে। যারা কম্প্যাক্ট ফ্ল্যাগশিপ খুঁজছিলেন তাদের জন্য এটা একটা সুইট স্পট। দেখুন, এই ফোনটা আসলে যারা অফিসে যায় আর ডেলি ইউজার, তাদের সবার কথা মাথায় রেখেই বানানো হয়েছে। এই ফোনটা কি মার্কেটে নতুন ট্রেন্ড আনবে, কি মনে হয় আপনার? কমেন্টে লিখে জানাবেন। আর ভিডিও যদি ভালো লাগে তাহলে যেগুলো বলিনি সেগুলো করে দেবেন। আজকের ভিডিও এই অবধি, দেখা হবে পরের ভিডিওতে। আজকের মতো বিদায়।